ওই মালিকরা লক আউট ঘোষণা করেছে। আসলে আসলে ওরা ভয় পেয়েছে এই যে লক্ষ লক্ষ চাষি শ্রমিক মজদুর একবার যদি খেপে যায় তাহলে একটা তুলকালাম কাণ্ড করবে। এই খেপে যাওয়া কথাটাই তো খেপামি। শক্তি ও ক্ষমতার গর্ভে তোমরা বারবার ডুবেছো। সবাইকে তৈরি করতে পেরেছো সংগ্রামের জন্য, সবাইকে আনতে পারবে তোমাদের দলে। শোনো, রাজনীতি করো আর এটা বোঝো না। রাজনীতি বুঝি নিশ্চয়ই, কিন্তু আপনার নীতিটা বুঝি না। ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করো বলেই বোঝো না। রাজনীতির সাথে আমার ধর্মটা আসবে। আসবেই। নুন ছাড়া যেমন তরকারি হয় না, তেমনি ধর্ম ছাড়াও রাজনীতি নয়। কিন্তু ধর্ম তো থাকবে মন্দিরে, মসজিদে, গির্জায়। এই ধর্মের সাথে রাজনীতিকে মেশালে তার ফল হবে বিষময়। দেখা যাবে জাতিগত নীতিগত বিবাদ, দেশ হয়ে যাবে বিভক্ত। কে শেখালো তোমাদের এসব কথা? কে শেখালো তোমাদের এসব কথা? কে শেখালো তোমাদের এসব কথা? হ্যাঁ, কে শেখালো তোমাদের এসব কথা? ব্যক্তিরা মঠ, মন্দির, গির্জা বানিয়ে ধর্মের নামে চালাচ্ছে ব্যবসা আর শোষণ। তারই জন্য সৃষ্টি হয়েছে দল আর সম্প্রদায়। বরগাছার মতো মানুষের রক্ত চুষে নিচ্ছে। আসলে এটা ধর্মের কথা নয়। তাহলে ধর্মের আসল কথা কি? ধারণ করা, ধরে রাখা। ধর্ম হচ্ছে বিজ্ঞান ভিত্তিক, যুক্তি ভিত্তিক ও গণিত ভিত্তিক। ধর্ম সম্পূর্ণ বাস্তবের উপরে প্রতিষ্ঠিত। কিন্তু এ কথা তো আগে কখনো শুনিনি। শুনবে কি করে? নবস্বদেশের 16 কোটি লোককে দলে উপদলে ভাগ করেছে তোমাদের এই কুটির রাজনীতি। তোমরা সবাই ভাবছো আমরাই সব, অথচ কেউ জনগণের জন্য এগোচ্ছ না। 12টা দল আর 12টা পথ। সাধারণ মানুষ হয়েছে একটা গোলক দাদা। আমরা সাধারণ মানুষকে গোলক ধারা ফেলেছি। আলবাত সবাইকে করুর বলদের মতো চোখে ঠুলি বেঁধে ঘুরাচ্ছ। তোমাদের সকলের মুখে বিপ্লবের বলি। আসলে টাকার থলির লোকটা তোমরা কেউ সামলে উঠতে পারছো না। এটাই হলো এখানকার রাজনীতি। আমরা সকলেই আপনাকে শ্রদ্ধা করি, তাই জানতে চাই আপনার নীতিটা কি? ধর্মকে বাদ দিয়ে রাজনীতি নয়। সকলকে অন্তরের ভালোবাসা দিয়ে বুকে টানতে হবে। সকলকে বোঝাতে হবে আমরা প্রকৃতি মায়ের গর্ভজাত সন্তান, আমাদের সকলের সমান অধিকার। এটাই জনসাধারণকে বোঝাতে হবে। তাহলে আপনি নির্বাচন মানেন না, মানেন না এই জনমত? তোমাদের জনমত, তোমাদের নির্বাচন। তুমি এত বড় দুঃখের কথাটা আমাকে শোনাতে পারলে। আমি মন প্রাণ দিয়ে জনমতকে শ্রদ্ধা করি। যাও গ্রামগঞ্জে শহরে মনে প্রাণে আত্মীয় হয়ে শোনো তাদের মনের কথা। তখন জানতে পারবে, বুঝতে পারবে তাদের সংসারের কি হাহাকার। এখানকার রাজনীতিতে আছে নাকি জনমত? জাগিয়ে যাক ওই 3 বছরের ব্যালট আর বাস্কের খেলাটা ও তোমরাই খেলো গিয়ে। আমি বুঝি না আর বোঝার চেষ্টাও করি না। তাহলে এখন আমাদের কাজটা কি? দেশকে, দশকে অন্তর দিয়ে ভালোবাসো। নিরন্নদের মুখে অন্ন তুলে দাও। নিজেকে জানো আত্মানং বৃদ্ধি। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কাছে টানো। মজবুত সংগঠন তৈরি করো আর মিশে যাও জনগণের সাথে। আর শোনো, নিজেকে সব সময় দাঁড় করিয়ে রেখে দেবে ওই কুরুক্ষেত্রের অতন্য প্রহরীর মতো। এই কুরুক্ষেত্রের অতন্য প্রহরী আমি। এই কুরুক্ষেত্রে অতন্ত্র প্রহরী আমি। এই কুরুক্ষেত্রে অতন্ত্র প্রহরী আমি। সবার হাতে ঘুম ঘরে ঘরে ডাক দিয়ে যায়। সামনে লড়াই, সামনে লড়াই, সামনে লড়াই। এই কুরুক্ষেত্রের অতন্ত্র প্রহরী আমি। সবার হাতে ঘুম ঘরে ঘরে ডাক দিয়ে যায়। সামনে লড়াই, সামনে লড়াই, সামনে লড়াই।
যত সুন্দরভাবে এগোচ্ছে মন্ত্রীরাও খেলা কুকুরের মতো যাকে তাকে ক্ষত বিক্ষত করে ছাড়ছে। ওরা নিজেরা নিজেদের বিশ্বাস করতে পারছে না পুলিশ মিলিটারি তাদের মধ্যে এসেছে বিক্ষোভ প্রতিবাদ। তারাও গর্জে উঠেছে। নবসদস্যের মন্ত্রিসভা একটা ভয়ঙ্কর ধরনের স্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে। মন্ত্রীদের মোসাফরা তাদের ভুল বুঝাচ্ছে। নবসদস্যের মন্ত্রিমণ্ডলে এখন অবস্থা দাঁড়িয়েছে ওই জার্মানের হিটলারের শেষ দিনের মতো। এত সব সত্ত্বেও আমি কিন্তু মন্ত্রিমণ্ডলকে বারবার বোঝাবার চেষ্টা করেছি তাদের এক সুরে আনার জন্য, কিন্তু কে কার কথা শুনে তখন বাধ্য হয়ে আমি গ্রামগঞ্জে শহরে সহজভাবে চারুকবির মাধ্যমে গানে গানে সকলের কাছে পৌঁছতে বললাম একটি কথা, গণিতের অঙ্কটা সিম্পলিফাই, অঙ্ক মেলাতে চলে কাটাকাটি তাই অঙ্কের উত্তর এক হওয়া যায়। গণিতের অঙ্কটা সিম্পলিফাই, অঙ্ক মেলাতে চলে কাটাকাটি তাই অঙ্কের উত্তর এক হওয়া যায়। গণিতের অঙ্কটা সিম্পলিফাই, অঙ্ক মেলাতে চলে কাটাকাটি তাই অঙ্কের উত্তর এক হওয়া যায়। অঙ্কটা কাটতে কাটতে অবশেষে এক যেই পাবে তখনই অঙ্ক মিলে যাবে। ও সরল অঙ্কটা কাটতে কাটতে অবশেষে এক যেই পাবে তখনই অঙ্ক মিলে যাবে। তাই শুধু কেটে যাও দেখো যদি একে পাও, একে না আসিলে যেন প্রভু মেলে নাই। গণিতের অঙ্কটা সিম্পলিফাই, অঙ্ক মেলাতে চলে কাটাকাটি তাই অঙ্কের উত্তর এক হওয়া যায়। বৈশাখী রোদ্র গাহে কত নদী শুকায়ে যে যায়, শ্রাবণের বন্যা এসে সে নদীর দুকুল ভাষায়। তাই বিপ্লব ছাড়া নাহি শোষণ শাসন দূর হবে। জেনে রেখো সবাইকে এক ঠিকই হতে হবে। ও বিপ্লব ছাড়া নাহি শোষণ শাসন দূর হবে। জেনে রেখো সবাইকে এক ঠিকই হতে হবে। তাই শুধু কেটে যাও দেখো যদি একে পাও, একে না আসিলে যেন প্রভু মেলে নাই। গণিতের অঙ্কটা সিম্পলিফাই, অঙ্ক মেলাতে চলে কাটাকাটি তাই অঙ্কের উত্তর এক হওয়া যায়। অঙ্কের উত্তর এক হওয়া যায়। অঙ্কের উত্তর এক হওয়া যায়। জাতি ধর্ম নির্বিশেষে বাঁচো ও বাঁচানোর তাগিদে রণবীরদার নেতৃত্বে দলে দলে লোক রাস্তায় নেমে পড়েছে। তাদের সকলের মুখে একটি কথা শোনা যাচ্ছে, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম। হ্যাঁ, আত্মরক্ষার বিপ্লবে যখন সবাই সামিল হচ্ছে, ওই নবসদস্যের মন্ত্রিমণ্ডলী এই প্রবল জনশক্তি আর ঠেকিয়ে রাখতে পারছে না, তখন তারা নিরুপায় হয়ে রণবিদ্যাকে লোকচক্ষে এই প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করল। রণবিদ্যার নামে নাবালকের সম্পত্তি হরণ ও ডাকাতি, চরিত্রহীনতা ও মিথ্যা অপবাদ দিয়ে খবরের কাগজে হেডলাইনে ছাপানো হলো, কিন্তু তাতেও কোনো ফল হলো না। রণবিদ্যার প্রতি জনসমর্থন আর দিনের পর দিন বেড়েই চলেছে। সংগঠন কর্মীদের উপর অত্যাচার চরমে উঠেছে। এত হিংসা, এত অত্যাচার তারা সহ্য করতে পারছে না। তাই তারা রণবিদ্যাকে বারবার বলছে, রণবিদ্যা আদেশ দাও, আদেশ দাও। হ্যাঁ, একমাত্র প্রতিকার ধর্মযুদ্ধ, অহেতুক খুন নয়। দেশের মুক্তির জন্য চাই
অপারেশন বৈদিক সভ্যতায় বৈদিক সংবিধানে প্রতিষ্ঠিত হবে নবসদেশ। ওই নবসদেশ হবে এক যৌথ পরিবার। বস্তু বিনিময় প্রথা আবার চালু হবে। ব্যবসা বাণিজ্যে ও সামাজিক লেনদেনে কেবলমাত্র অর্থের বিনিময় হবে। নবসদেশ হবে কৃষি প্রধান। শ্রমের মর্যাদায় প্রতিষ্ঠিত হবে নরনারী। শ্রমিকটাই হবে সমাজের মূল স্তম্ভ। সমাজের অর্থের বন্টনের সাথে সাথে তাদের হবে সম অধিকার। বেদ ও ধর্ম প্রতিষ্ঠা করে ধর্মের নামে ছল চাতুরি সাম্প্রদায়িকতা ও পুনামি আদায় বন্ধ করতে হবে। মঠ মন্দির মসজিদ ও গির্জাগুলিকে ভেঙে হাসপাতাল বানাতে হবে। প্রকৃতির ছায়ায় রচিত হবে রাষ্ট্রের সংবিধান। কিন্তু জেনে রাখো, সব কিছুর মূলেই জনগণ। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু ধৈর্য ধরো, সহ্য করো। আমি শেষ সমাজে করবে আরেকবার যাবো ওই মন্ত্রী প্রধানের কাছে। হ্যাঁ, শেষ সংঘাতের পূর্বে রণজিৎ দাস নবসদেশের মন্ত্রিমণ্ডলীকে জানালো, বেদ বলছে স্বাধীনতা হবে সূর্যের মতো স্বয়ং প্রকাশ। আজকে স্বাধীনতা নয়। বেদ আরো বলছে কর্মকে বাদ দিয়ে ধর্ম কল্পনার উপর প্রতিষ্ঠা নিরর্থক। বেদ বলছে মূলের শোষণ। তাই বিপ্লব ছাড়া সমাজের পরিবর্তন নেই। রাজনৈতিক পরিবর্তনে নয়, শাসন বদলেরও নয়। বৈদিক চাই এই বৈদিক সমতার বিপ্লব। বিশ্ব ভ্রাতৃত্ববোধ না জাগলে রাজনীতি করার অধিকার জন্মায় না। বেদ আরো বলছে খুন ধর্ম নয়, চাই অপারেশন। সমাজের গলিত ক্লেদ বের করে দেওয়ার জন্য অপারেশন। এত কিছু সত্য নবসদেশের মন্ত্রিমণ্ডলী নিজেদের স্বার্থের জন্য কোনো কিছুই মানল না। তখন রণজিৎ দাস শান্তির বদলে আনলেন প্রলয়। নবসদেশের ওই তাসের দুর্গে আঘাত আনার জন্য সংগঠন কর্মীদের উপরে তাদের হাতে তুলে দিলেন অস্ত্র। নরপিশাচের রক্তে মুক্তি স্নান করবার জন্য নির্দেশ দিলেন এবং সর্বহারাদের বললেন, যুদ্ধ 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 ছাড়ার গতি নাই আর। যুদ্ধ 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 ছাড়ার গতি নাই আর। সংগ্রামে সৈনিক সম্মুখে শত্রু, হাতে তুলে নাও সবে হাতিয়ার, সবে হাতিয়ার, সবে হাতিয়ার। পড়তে হবেই যদি মেরেই মারো, সত্যের তার তোমরা শপথ করো। পড়তে হবেই যদি মেরেই মারো, সত্যের তার তোমরা শপথ করো। এ দেহের রক্ত থাকবে যতক্ষণ সইব না সমাজের অনাচার। এ দেহের রক্ত থাকবে যতক্ষণ সইব না সমাজের অনাচার। যুদ্ধ 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 ছাড়ার গতি নাই আর। যুদ্ধ 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 ছাড়ার গতি নাই আর। সংগ্রামে সৈনিক সম্মুখে শত্রু, হাতে তুলে নাও সবে হাতিয়ার, সবে হাতিয়ার, সবে হাতিয়ার। যুদ্ধ 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 ছাড়ার গতি নাই আর। যুদ্ধ যুদ্ধ আমি নবসদেশের প্রধানমন্ত্রী। পার্লামেন্ট হাউস থেকে জনগণের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি। কি যেন নাম হচ্ছে সেটা? রণবীর। আসলে সারাদিন জনগণের সেবায় নিজেকে ব্যস্ত রাখতে হয়, তো তাতে খেয়াল থাকে না, বুঝলেন? তা যাই হোক, আপনারা নিশ্চয়ই শুনেছেন এই নবসদেশের বুকে ওই চাষি নেতা রণধীর জনগণকে সব খেপিয়ে তুলে নানা রকম বিভ্রান্তির সৃষ্টি করে চলেছে। তাই আপনাদের আমি জানাচ্ছি, ওই চাষিটার কথায় কান দিয়ে যদি আপনারা চলার চেষ্টা করেন কিংবা ওর কথা মতো কোন মিটিং মিছিলে আপনারা যান, তাহলে কিন্তু আমি বাধ্য হব
এই নবস্বদেশের পবিত্র গণতন্ত্রকে রক্ষা করার জন্য এমার্জেন্সি ডিক্লেয়ার করতে। ছিল মজা, কতদিন চালাবি এইভাবে? পাগল পাগল, বুঝলেন? ওরা জানে না যে ওই যে সংবিধানটা ওটা আমার হাতের মুঠোয়। আর এইসব বিপ্লবীদের কি করে সায়স্তা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আরে বাবা, এগুলো জানি বলেই আপনারা সব আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন। কিন্তু বুঝলেন, এই অসময়ে আমার পাশে কোনো মন্ত্রী পর্যন্ত নেই। আর মন্ত্রিত্ব নেবার জন্য দলের মধ্যে ক খ গ ঘ সব তুলে বসে। কিন্তু এই অসময়ে সবাই চলে যেতে পারে, আমি জানি। কিন্তু যাকে আমি অত্যন্ত বিশ্বাস করি, যিনি আমার বন্ধু সমতুল্য, যাকে আমি প্রধান দায়িত্ব দিয়েছি স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী করেছি যাকে, তাকেও ঠিক আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কাজও দিয়েছি। আমি ভোটের প্রাক্কালে গ্রামগঞ্জ শহরের বিভিন্ন কর্নারে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি, আপনি মানুষকে বিভিন্ন রকম প্রতিশ্রুতির মাধ্যমে তাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করুন, তারা যেন কোনোদিন বিপ্লবমুখী না হয়ে উঠতে পারে। আরে কি ব্যাপার? আরে বাইরে তো গন্ডগোল কি হয়েছে বলুন? গন্ডগোলটা কি দেখলেন? কি রণধীর আবার রণধীর আর রণধীর গোটা পার্লামেন্টকে স্যার ঘিরে ফেলেছে। পার্লামেন্ট ঘিরে ফেলেছে? ওদের সকলের মুখে বিপ্লবের বলি। ওরা কি বলতে চাইছে? কি পার্লামেন্ট আমরা দখল করবই। পার্লামেন্ট প্রচুর লোক করবে। শুনুন, পার্লামেন্ট দখল করবে। শুনুন, খুব ঠান্ডা মাথায় আমাদের কাজ করতে হবে। আপনি নবস্বদেশের গ্রামগঞ্জ শহরে, যেটা আগেও বলেছি আবার বলছি, নবস্বদেশের গ্রামগঞ্জ শহরে সকলকে বলুন, তাদেরকে বিনা পয়সায় আমরা চাল ডাল জিয়ার সমস্ত ব্যবস্থা। ঠিক আছে। আর নবস্বদেশের বেকারদের বলুন, যারা বিপ্লব করছে আর কি, ওই বেকারদের বলুন, তাদেরকে নবস্বদেশের কলকারখানায় আমরা সুন্দর চাকরিরও ব্যবস্থা করে দেবো। আইডিয়া তো স্যার গুড। আর এই বিপ্লবীদের মাথাগুলো হাজার টাকা দিয়ে কিনে নিন, তবেই হবে আপনার রাজনীতি। দিস ইজ পলিটিক্স, এর নাম রাজনীতি। স্যার, এই ধাপ্পাবাজির মিথ্যা প্রতিশ্রুতি রাজনীতি স্যার করতে করতে তো জনগণ আমাদের চিনে ফেললো। এই ধরুন, গত নির্বাচনে দাঁড়িয়ে, মানে ভোটের আগে, আমরা তো কম বলিনি স্যার। আর কি বলেছেন আপনি? বিশেষ করে আমি যে সমস্ত গ্রাম ভিত্তিক এলাকায় গিয়েছিলাম, সেখানকার করুণ অবস্থা দেখে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, দু একটা বলুন তো। যেমন ধরুন, আমি গিয়ে দেখলাম সমস্ত গ্রামগুলোর কিছু গ্রাম যাদের এখন ইলেকট্রিক কারেন্ট পৌঁছয়নি, ওদের আমি বললাম এবার এক ধারতে আমরা ইলেকট্রিক ব্যবস্থা করে দেবো। তাই ভোটের আগে সব ইলেকট্রিক পোস্টগুলো গ্রামে ফেলে দিতে বললাম। মানে লাইন যাক আর না যাক, মানে পোস্ট ফেলার ব্যবস্থা করলাম, সুন্দর করেছে না? তারপরে ধরুন, আমি এমন একটা গ্রামে পৌঁছলাম, সেখানে আমার সবচেয়ে কষ্ট হলো, সেই গ্রামের মানুষেরা আজও পুকুরের জল পান করে। পানীয় জলের বড় অভাব, পানীয় জলের বিরাট সংকট। তাই ওদের বললাম,
এবার আমরা যদি ক্ষমতায় আসতে পারি গভীর নলকূপ থেকে তোমাদের আমরা জল তুলে খাওয়াবো। তাই মোটা মোটা পাইপ ভোটের আগে এক ঝাড়সে আমরা গ্রামে ফেলতে বলেছি। কল বসুক না বসুক, হ্যাঁ, পাইপ ফেলার ব্যবস্থা জনগণ দেখুক, জনগণ দেখুক। সুন্দর করেছেন। আর কি করেছেন বলুন। তারপরে ধরুন স্যার, হ্যাঁ, ভোটের প্রাককালে দাঁড়িয়ে ওই যুবক ছাত্র তাদেরকে স্যার চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য নীল, লাল, হলুদ, সবুজ ডুপ্লিকেট ফর্ম বাহ বাহ বাহ, সুন্দর বাবু নির্বাচনী জনসভা হ্যাঁ। দেখিয়েছি। হ্যাঁ, আর লাইটের জন্য কোনো কিছু করেননি? সবই করেছি, হ্যাঁ। কিন্তু আমাদের কোনো প্রয়োগ নেই। হ্যাঁ, জনগণ আর পা দিতে চাইছে না স্যার। বলছি করা শুনতে চাইছে না। না স্যার, শুনুন, শুনতে যদি না চায়, আমরা নব স্বদেশে বর্তমানে 6 কোটি লোক নিয়ে বসবাস করছি। না 16 কোটি, সরি, আমি যেটা বলতে যাব আর কি, মানে 16 কোটি লোক নিয়ে বসবাস করছি। প্রয়োজনে ওটাকে আমি কমিয়ে ওই 6 কোটিতে আনতে চাই। হ্যাঁ, পুলিশ মিলিটারি নামিয়ে একেবারে ঢালাও 10 কোটিকে খতম করে দিন। আমাদের হাতে স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ মিলিটারি নামিয়ে একটা ব্যবস্থা করুন। ঠিক কথা, যে কথা বলতে এসেছিলাম স্যার, আমি তো মাথা ঘুরিয়ে দিয়েছিল। হ্যাঁ, পুলিশ মিলিটারি আমার হাতে। অবশ্যই আমাদের হাতে। আমি তো এই খবরটা নিতেই ছুটে আসি। আমরা যা ইচ্ছা তাই করবো। পুলিশ না স্যার, না না না, হয়েছে কি? কি বলছেন কি আপনি? আমার দেশের পুলিশ মিলিটারি যাদের ভরসায় এতদিন শোষণের অভাব চালিয়েছিলাম, সেই পুলিশ মিলিটারি রিমান্ড করে ওরা রণবীরের পক্ষে যোগ দিয়ে পার্লামেন্ট দখল করতে গিয়ে আসছে স্যার। আমরা কি করেছিল এতদিন ধরে? আপনারা কি করেছিল এতদিন ধরে? বুঝতে পারিনি স্যার, ওরা একটা ঠেকে দিয়ে ফেলেছে। আচ্ছা আচ্ছা, এই অসময়ে আপনি একবার অবধূতকে খবর দিন তো। অবদূত? আরে ওই যে ধর্মাবতার যিনি আসেন আমাদের এখানে। ও বাতলানন্দ মহারাজ। হ্যাঁ হ্যাঁ, স্যার, আপনি যে মুহূর্তে ওনাকে স্মরণ করছেন এ কাজ তার যেন নয়। আরে বাবা, আমি যেটা বলছি, উনি অনেক সময় আমাদের বিপদ থেকে বাঁচিয়েছে। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি দেখছি। ইন্ডিয়াতে একটা টেলিফোন করুন। পুলিশ মিলিটারি রিভোল্ট রণদের ভিতরে ভিতরে সংগঠনকে এত মজবুত করেছে, তাহলে এটাও ঠিক। উনি মাঝে মাঝেই বলতেন যে আমার সমস্ত ডিপার্টমেন্টে আমার লোক আছে। তাহলে ভিতরে ভিতরে এত কাজ করে চলেছে না, আমরা তার কিছুই ঠিক মাথায়। হ্যালো হ্যালো হ্যালো, আমি পার্লামেন্ট হাউস থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছি। আরে বাতলানন্দ মহারাজ কোথায়? শশীবাবু, হ্যাঁ গতকাল তো উনি আমার সাথে আলোচনা করেছিলেন। হ্যাঁ, অনেকদিন ধরে আপনারা কোনো সাক্ষাৎ করছেন না। তা আগামী উনি ঘুরেছিলেন যে আপনাদের সাথে দেখা করে। আচ্ছা আচ্ছা তা উনি আজকে সকালে বেরিয়েছেন আপনাদের সাথে দেখা করবার জন্য। আচ্ছা আচ্ছা এখন আপনারা তো ওখানে পৌঁছালেন। আচ্ছা, উনি আসবেন বলেছেন। হ্যাঁ, তাও আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শশীবাবু, হ্যাঁ, আমি মোবাইলে কন্ট্যাক্ট করছি। ও কত দ্রুত পৌঁছে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, রাখছি। ঠিক আছে, ওকে। ওকে, ওকে। আমি পার্লামেন্টে আসবেন বলে স্যার বেরিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমার প্রশ্ন স্যার। হ্যাঁ বলুন। আরে আমাদের যে অবস্থা, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমরা তো এরকম সংকটময় মুহূর্তে পড়িনি। আপনি এতদিন স্বরাষ্ট্র দপ্তর আপনার হাতে, না, স্যার। আপনি কি বুঝতে পারেন না, না, না। পুলিশ মিলিটারি আচ্ছা, ওই মহারাজের কথা বলে মহারাজের কথা বলে ওই যে রণধীর যে হ্যাঁ, কথাটা বলতো, হ্যাঁ। যে তার একটা বিরাট বাহিনী হ্যাঁ, বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে কাজ করছে। বিভিন্ন ডিপার্টমেন্টে। কোন ডিপার্টমেন্টে? তাই ওরা ভেতর থেকে আমাদের এভাবে কীর্তিনাশালতির মতো খেয়ে নিয়েছে। এটা আমরা বুঝতেই পারি। বুঝতে পারিনি স্যার। আচ্ছা, যাক, উনি এসছেন, দেখা যাক কিছু পারা যাচ্ছে। ও শান্তি চলছে, বিরাট অশান্তি। কি ব্যাপার? আমার মতো একজন মহাপুরুষ বসে থাকতে আর বলেন কেন? তত চিন্তা কিসে? আর ওই যে কি যেন নাম হয় তার? রণধীর। মা গো মা, দেখিস না, তুই একমাত্র ভরসা। আচ্ছা, বুঝলেন, ওই যে রণধীর জনগণকে সব খেপিয়ে তুলে একটা বিভ্রান্তির সৃষ্টি করে চলেছে। আপনি একবার চেষ্টা করুন তো ওই রণধীরকে কি করে খরণ করা যায়, যায়? থেকে সরিয়ে দেওয়া যায়। একটা প্ল্যান প্রোগ্রাম আমাদের বলুন তো। হ্যাঁ বলুন। দেখছি আপনাদের এখন কি চলছে। হ্যাঁ, এটা অবশ্য ভালো বলেছেন। সময়টা ঠিক ভালো যাচ্ছে না, বুঝলেন। হ্যাঁ, আচ্ছা, একটা চাষি নেতার এত বড় ক্ষমতা, সময়টা খুব ভালো যাচ্ছে না, বুঝলেন। তল দিয়ে সংগঠন করলো, সমস্ত ডিপার্টমেন্টে ওয়ার্ক করলো,
পুলিশ মিলিটারির মধ্যে রিভোল্ট ঘটিয়ে দিল। একটা ভয়ঙ্কর ঘটনা। উফ, কি করা যায়? আমাদের যত গন্ডগোল রণধীর কেন ভরসা রাখুন আমার প্রতি। রণধীর একটাই রাম আমাদেরকে আতঙ্ক কি করতে করে চলেছে। আরো কিন্তু ওনাকে নিয়ে ব্যস্ত। আমি ভাবছি এর থেকে বিকল্প কোনো পথ বিপদে মাথায় আসে না কিছু। পেয়ে গেছি, শনির দশা। হ্যাঁ, শনির দশা। একই কথা, শনির দশা। আচ্ছা, আমার না হয় শনির দশা। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী কোন দশা চলছে দেখুন তো। দেখি স্বরাষ্ট্রবাবু, হ্যাঁ দেখুন। আপনার কি চলছে? না, মনে হচ্ছে খুব একটা কাজ হবে না, কারণ কি সেই একই বলি। তাহলে বিকল্প চিন্তা একটা মাথার মধ্যে, হ্যাঁ পেয়ে গেছে বিকল্প চিন্তা। পেয়ে গেছি, হ্যাঁ বলুন কি? রাহুর দশা। আরে মশাই, আরে শনি রাহু রেখে এখন একটা ব্যবস্থা করুন, ব্যবস্থা। শনিকে কি করে ঠান্ডা করা যায় আর হ্যাঁ। রণধীরকে কি করে খতম করা যায় তার একটা ব্যবস্থা করুন। ভরসা রাখুন। আরে ভরসা তো রেখেছি। আপনার জন্য কি করতে পারি? হ্যাঁ বলুন। শনি বলুন হ্যাঁ, আর রাহুই বলুন, আরে সব কিছু আমাদের কাছে সবটাই হচ্ছে রণধীর। রণধীর 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 রণধীরকে কি করে দুনিয়া থেকে সরানো যায় তার সমস্ত রকম প্ল্যান প্রোগ্রাম আমাদের দেশটাকে উত্তাল করে দিচ্ছে। আমার মনে হয় স্যার, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, একটা চিন্তা ভাবনা যাক, দেখা যাক উনি কিছু করেন তো। পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন মনে হয়। হ্যাঁ বলুন। পেয়েছেন? হ্যাঁ বলুন। পেয়ে গেছি। বলুন। এখন হ্যাঁ, আপনাদের জন্য কি করতে হবে? বড় রকম একটা শান্তি যজ্ঞ করতে হবে। শান্তিযোগ্য। হোম করতে হবে। আর আমাদের কি করতে হবে? তাই আমার কিছু এটা হচ্ছে আসল কথা, টাকা। আচ্ছা মশাই, আপনি এখন টাকার কথা বলবেন না তো? আরে টাকাকে আমি এমনি চাই আরে কোথায় জনগণ সব খেপে গিয়েছে আর আপনি শুধু টাকা টাকা করছেন। টাকাকে আমি এমনি চাচ্ছি না। কি করবেন মশাই টাকা দিয়ে? দেখতে পাচ্ছেন না যেভাবে দেশের জনসংখ্যা বেড়ে চলেছে, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। সে তুলনায় দেশে মঠ মন্দির খুবই কম। কারেক্ট, এটা ভালো কথা বলেছেন। তাই আমি ভালো কথা ভাবছি বলেছেন। এদের আর কিছু মন্দির ও ধর্মশালা তৈরি করে দেবো। হ্যাঁ, ভালো কথা বলেছে, বুঝলেন? তাই টাকার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ এই কথাটা যে উনি বলেছেন খারাপ নয়, হ্যাঁ, মঠ মন্দির কারণ জনগণকে আমরা যত ধর্মের মধ্যে আকৃষ্ট করতে পারবো, মানে মঠ মন্দির বিভিন্ন জায়গায় আমরা ঢোকাতে ঢোকাতে পারবো, পারবো, আমরা তত শোষণ করতে পারবো। করতে পারবো এই চোরে চোরে মাছতুতো ভাইরা। কারণ জনগণকে কখনোই বুঝতে দেওয়া চলবে না হ্যাঁ। যে মা কালীর গলার মুন্ডুগুলো আমরাই। হ্যাঁ, এটা বুঝতে দেওয়া যাবে না। ওরা বিপ্লবী হলে আমাদের ক্ষতি। হ্যাঁ, তাহলে তো অনেক আগেই বলেছি যে দেশের 50 লোককে ধর্মের ডিপার্টমেন্টে জব তপ পূজা পার্বণ আর শান্তি সস্তানের মধ্যে ব্যস্ত রাখছে। রেখেছি। কি করেছেন আপনি? তাহলে ওরা জাগলো কি করে? করেছেন আপনি? এই যে জনগণ সব খেপে গিয়েছে, কি করেছেন আপনি? আর আপনি যে এখন টাকার কথা বলছেন, টাকাটা আমরা পাবো কোথা থেকে বলুন তো? আপনি তো ভালো করেই জানেন টাকা আমাদের কোথা থেকে ইনকাম হয়। Source of income. সোর্স অফ ইনকাম আপনি ভালো করেই জানেন। আমরা দেশের বেশিরভাগ পুলিশ মিলিটারি, এখন পুলিশ মিলিটারি বলবো না কারণ তারা রিভোল্ট করেছে, তা বেশিরভাগ মন্ত্রীরা, বেশিরভাগ সাধু বাবারা আমরা কতকগুলো পদ্ধতিতে টাকা ইনকাম করে থাকি, আপনি তো ভালো করেই জানেন। তার একটু বলি, আমরা দেশের বেশিরভাগ মন্ত্রীরা, বেশিরভাগ সাধু বাবারা আমরা চাই দেশের বুকে খরা হোক, বন্যা হোক, ভূমিকম্প হোক, বেশি করে হোক। কারণ এই বন্যার ত্রাণের নাম করে আর সেবা ত্রাণে মানুষকে সেবার নাম করে আমরা যে কি করি সে তো আমরা ভালো করেই জানি। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, গত বছর একটা বন্যা হয়েছে এবং ভূমিকম্প হয়েছে একটা সাইডে, স্যাম্পেল স্বরূপ একটা ভূমিকম্প হয়েছে এবং বন্যাও হয়েছে। কিন্তু আমরা দেখলাম
সেখানে জনগণ সাধারণ মানুষ আমাদের উপর ভরসা রাখতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানুষ নিজেরা মাঠে নেমেছে। মানুষ নিজেরাই মাঠে নেমে গিয়ে তাদেরকে সাহায্য করেছে। হ্যাঁ, আমাদের ইনকামটা ভালো হয়নি বুঝলেন, কিন্তু বিকল্প পথ আমরা করে রেখেছি। আমরা এই নবসদস্যের বুকে 3 বছর পর পর নির্বাচন ইলেকশন, তো এখন আবার চিন্তা করে ফেলেছি ওই 3 বছর পর পর করবো না, যত ঘন ঘন করা যায়। বছর বছর নির্বাচন পুজো করে যাব। আর ওই নির্বাচন পুজোর নৈবেদ্য হিসাবে আমাদের পকেটে যা পড়বে তা থেকে আপনাকে যা পার্সেন্টেজ দেই, ওনাকে তো আগে 25% দিতেন স্যার। 25% দিতাম, ওটাকে আমি বাড়িয়ে ডবল 50% করব। জয় মা, জয় মা, জয় মা। কিন্তু এখন এই মুহূর্তে আপনাকে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, কারণ আমাদের হাতে টাকা পয়সা নেই। নেই। শূন্য, আপনি ভালো করেই জানেন। তারপরে দেশের সংকটময় অবস্থা। হ্যাঁ, পরে পাও। কি বললেন? মাথা গরম হয়ে গেছে নাকি? হ্যাঁ, টাকার কথা শুনে মাথা গরম? কি বললেন? আরে বললাম তো সব গুছিয়ে রাখছি কেমন সুন্দর করে। মন্ত্রীদের হ্যাঁ টাকা নেই? হ্যাঁ, বললাম তো নেই, আপনি তো সব জানেন, পরিষ্কার করে বললাম। তবে একটু বলবো। আবার কি বলবেন? আরে টাকা নেই আবার কি বলবেন? তবে একটু বলি। হ্যাঁ, বলুন। আর কি বলার আছে বলুন না। বলুন, কি বলবেন বলুন। আমাদের হাতে সময় বিরাট অল্প, আপনি শুনেছেন তো? হ্যাঁ, বলুন, আপনি কি বলবেন? রণজিৎ দলবল নিয়ে ছুটে আসছে, পুলিশ মিটিং রিভলভ করেছে। বলুন, কি বলবেন? ওই সকল কি আছে? বিদেশি ব্যাংকে এই রে সর্বনাশ, সব কোটি কোটি টাকা আপনাদের বেনামিত 5 স্টার হোটেল, বার ক্যামেরা সিনেমা হল, নার্সিং হোম, বাড়িয়ে দেবো, আপনি সব কথা এছাড়া এদেশে রেডিমেড ফ্যাক্টরি। কি করছেন বাসায় আপনি? ছি 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 ছি, আমি তো আপনাদের। সব শুনে ফেলবে। এছাড়া রঙিন জল আপনি কি বলছেন কি? নিয়ে নাচে না, সালো সালে নিয়ে বিজয় ভবন, তখন দেখাতে করতে আমাদের গুমরটা ভাগ করে দিল স্যার। কি সভ্য। আরে আপনি করছেনটা কি? জনগণ না কিন্তু আরে জনগণ যে সব শুনে ফেলবে। পাস করে দেবো, বর্ষা করে দেবো, বর্ষা করে দেবো, বর্ষা করে দেবো। এরকম শুনুন, আপনাকে এমার্জেন্সি পিরিয়ড, আপনাকে এখন পরিষ্কার বললাম যে এই মুহূর্তে আপনাকে সব বুঝিয়ে বলা সত্ত্বেও আপনি যখন কোনো কথা শুনতে চাইছেন না, আমি পরিষ্কার বলে দিচ্ছি এই মুহূর্তে এখনই আপনাকে কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না। আপনি যদি কিছু করতে পারেন তো বলুন, না করবেন তো কেটে বলুন। হ্যাঁ, নাহলে বলুন। যান। দেখুন, আমি হলাম নগদ নারায়ণের আরে পূজারী। সেটা অনেক আগেই বুঝতে পেরেছি, নগদ নারায়ণের পূজারী। হেলো করি মাখতে, টাকা দেবেন না। আমি কিছু করতে পারবো না। কি করবেন বলুন? কিছু করতে পারবো? হ্যাঁ, পারবো কি? না না না, পারবেন না? যান, আপনি বেরিয়ে যান। এই যে, বেরিয়ে যান, যান, বেরিয়ে যান। ছি 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 স্যার, যান, বেরিয়ে যান। এতদিনকার একটা সম্পর্ক উনি এভাবে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন স্যার। আর আপনাকে আমি আগেই বললাম স্যার যে এই সমস্যাটা ওনাকে দিয়ে মিটবে না। আপনি যখন কথা বলছেন বিকল্প চিন্তা আমি করে রেখেছি, শুনুন। আমি যেটা বলছি, আপনি ইমিডিয়েট বিমান বাহিনীর প্রধানের সাথে টেলিফোনে এখনই কথা বলুন। কি করবেন স্যার? এখন যে আমাদের অবস্থা, তাতে বিদেশে পালানো ছাড়া কোনো পথ নেই। বাবা, গুড আইডিয়া, গুড আইডিয়া। আপনি বিমান বাহিনীর প্রধানকে বলবেন একটা বিমানের ব্যবস্থা করতে। যদি বিমান না পান, কারণ এই অবস্থায় বিমান হয়তো নাও পাওয়া যেতে পারে, যদি বিমান না পাওয়া যায় তাহলে একটা হেলিকপ্টারের ব্যবস্থা করবেন। এবং পালিয়ে যেতে হবে স্যার। এবং হেলিকপ্টারটি যাতে আমাদের পার্লামেন্টের ছাদের উপরে রাখতে পারে এবং ওখান থেকে যাতে আমরা পালিয়ে যেতে পারি তার ব্যবস্থা করুন। ইমিডিয়েটলি সময় উপযুক্ত বুদ্ধি স্যার। ইমিডিয়েট চাচা, আপন প্রাণ বাঁচা। এখন আমাদের নবশহর থেকে পালাতেই হবে, পালানো ছাড়া আর কোনো পথ নেই। কারণ এখন যা অবস্থা, আমাদের হাতিয়ার পুলিশ মিলিটারি তারাই শেষ পর্যন্ত রিভোল্ট। তাহলে কাদের ভরসা? জনগণ তো অনেক আগেই রিভোল্ট করেছে, পুলিশ মিলিটারি রিভোল্ট। তাহলে
বিদেশে পালানো ইমিডিয়েট দরকার। হ্যাঁ, অবশ্য প্ল্যানটা আমি অনেক আগেই করে রেখেছি। আমার ফ্যামিলিকে আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। হ্যালো হ্যালো, ইয়াসমিন মাস্টার বলছে, আপনি কে বলছেন? আমি স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছি। নমস্কার সহস্রবাবু। আরে নমস্কার, এখন চুলাই যাক। কি ব্যাপার, উত্তেজনা যাবে? দেশের বড় সংকট। আমাকে কি করতে হবে বলুন? আরে চাষিরা তো রণদী, তার দলবল নিয়ে গোটা পার্লামেন্টে ঘিরে ফেলেছে। সবচেয়ে ভয়ঙ্কর খবর, আমার দেশের পুলিশ মেডেলি রণদীপের পক্ষে যোগ দিয়েছে। এত সাংঘাতিক খবর, আপনারা কি করবেন ভেবেছেন? এই মুহূর্তে সার্জা ডিসিশন দিলেন। স্যার আছেন আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি বলছো? আমাদের নব সদস্য থেকে পালিয়ে যেতে হবে। আচ্ছা, আমাকে কি করতে হবে বলুন? ইমিডিয়েট আপনাকে যে প্রাইভেট হেলিকপ্টারটি দেওয়া হয়েছিল, আচ্ছা, ওটা আপনি পার্লামেন্টের ছাদে পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে সহস্রবাবু। হ্যাঁ, কিন্তু আমার তো ফ্যামিলি নিয়ে যেতে হবে। আপনি চলে আসুন আচ্ছা ঠিক আছে, ইমিডিয়েট। আমি এক্ষুনি হেলিকপ্টারটি পাঠিয়ে দিচ্ছি। ওকে, আমি সঙ্গে আসছি। ঠিক আছে, ওকে। যাক। হ্যাঁ, তাহলে আপনার বুদ্ধিমতো কাজ পাকা। আচ্ছা শুনুন, আপনি আরেকটা কাজ করুন, আপনি এখনই নিচের তালাটা একটু যাবেন। আবার স্যার আমি? হ্যাঁ, নিচের তালায় গিয়ে, আপনার জন্য কোথাও যেতে হবে না। নিচের তালায় গিয়ে আমাদের যত 2 নম্বরই ফাইলগুলো আছে, সমস্ত ফাইলগুলো এক জায়গায় করে নিচের তালাটা আগুন ধরিয়ে দেবে, হ্যাঁ। যাতে ওরা নিচের থেকে উপরে না উপরে উঠতে উঠতে না পারে। পারে। এর মধ্যে হেলিকপ্টার চলে আসবে, আমরা উপর থেকে পালিয়ে যাবো। জানি ইমিডিয়েট যান। ঠিক আছে স্যার। আরেকটা কথা, আপনি আমাদের বিদেশের যেসব পাস বইগুলো আছে ওগুলো নিতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, প্রচুর টাকা আছে। আপনার দিকটা গুছিয়ে নিন, হ্যাঁ। আমি দিকটা আসছি। হ্যাঁ, যান ইমিডিয়েট যান। কি জন্য আপনি আপনারা জানলেন? হ্যাঁ, আরে কি ব্যাপার? আপনি বললেন না পালিয়ে যাবেন, উড়ে নবস্বদেশের জনগণ, সেই দেশের চাষি নেতা রণধীরের নেতৃত্বে কিভাবে মন্ত্রিমণ্ডলকে নবস্বদেশের মন্ত্রিসভা দখল করছে তা আপনারা ভালো লক্ষ্য করুন। এই যে নবস্বদেশের প্রধানমন্ত্রী বহাল তবিয়তে থাকা, ভালো চাকরি, প্রচুর টাকা। এই যে নবসদস্যের প্রধানমন্ত্রী ধরা পড়ে গেছে, বহাল তবিয়তে ছিল, ক্ষমতা দম্ভে। হ্যাঁ, অনেক কিছু বলেছিলি। ভোটের আগে না কি বলেছিল? শুধু একবার 2 হাত জোর করে গলায় গামছা দিয়ে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে কি বলেছিল ভোটের আগে? হ্যাঁ, একবার আমাকে একটু সুযোগ দিন, দেখবেন সোনার রাস্তা করে দেবো। এইটা করে দেবো, ইলেকট্রিকের ব্যবস্থা করে দেবো। আপনারা দিনের পর দিন অন্ধকারে আছেন। হ্যাঁ, বিরোধী গোষ্ঠী তারা ব্যবস্থা করতে পারেনি, তারা অনেক উল্টো পাল্টা কথা বলেছিল। আমি একবার ক্ষমতা আসি, আপনারা একবার সুযোগ দিন, রাস্তাঘাট পাকা করে দেবো, জলের ব্যবস্থা করে দেবো, ইলেকট্রিকের ব্যবস্থা করে দেবো, ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, এইসব কথা দিনের পর দিন বলেছিল। আমরা নবসদস্যের সাধারণ মানুষ, তারা সেই ভেবে একটি আশার আলো দেখবো বলে একে ভোট দিয়ে ইলেক্টেড করে ক্ষমতায় পাঠিয়েছিলাম। কিন্তু দেখলাম প্রচুর টাকা। দেখলাম কি, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। দেখলাম এরা ক্ষমতা হাতে পেয়ে সব ভুলে যায়, জনগণের দিকে ফিরেও তাকায় না। ক্ষমতার জন্মে এরা বিদেশের ব্যাংকে কোটি কোটি টাকার পাহাড় জমে আছে, নিজেদের সালাসালি নিয়ে ব্যস্ত থাকে। জনগণ যেই তিমিরেই থাকে। এরা জনগণের দিকে ফিরেও তাকায় না, করো যা খুশি তাই শোষণের রোলার চায়। জনগণ যখনই প্রতিবাদ করতে যায়, পুলিশ মিলিটারি দিয়ে শোষণের রোলার চালিয়ে জনগণকে ধ্বংস করে দেয়। আর বিপ্লবী মানুষটাকে এরা নষ্ট করে দেয় ক্ষমতা দম্ভে। কিন্তু রণবিদ্যা দিনের পর দিন এদেরকে বুঝিয়েছে। এরা অনুবাদ করেনি, এরা ভেবেছে আমাদের হাতে প্রশাসন, পুলিশ, মিলিটারি সব আমাদের। হ্যাঁ, যা খুশি তাই করবো। জনগণ এক হয়েছে রণবিদ্যার নেতৃত্বে। কে বাঁচাবে তোদের কেস তো আমাদের হাতে। এরা প্রকাশ্যে বলেছিল, কি বলেছিল? ধর্ম রাজনীতি আলাদা, ধর্মের সাথে রাজনীতির মিশ্রণ চলবে না। কিন্তু দেখুন, রাতের অন্ধকারে একই টেবিলে বসে ভণ্ড সাধু
আরে এই সমস্ত ভণ্ড নেতারা, শয়তান নেতারা একই টেবিলে বসে ডিনার পান করেন আর প্ল্যান করে কিভাবে জনগণকে বোকা বানানো যায়, তাদেরকে উপরে শোষণের রোয়াল চালানো যায়, বিপ্লবী মানুষত্বকে ধ্বংস করা যায়। এরা যেন আমাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াতে পারে, তার জন্য কি ব্যবস্থা এরা করে রাতের অন্ধকারে? কেবল টিভি, হ্যাঁ, নোংরা নোংরা যা খুশি তাই, যা খুশি তাই, হিরোইন, সাট্টা, জুয়া, মদ, মেঘেলে এগুলো দিয়ে দাও, যা খুশি তাই। ধর্মের নামে এগুলো চলবে না, রাজনীতির নামে এগুলো চলবে না, দুটোই আলাদা। কিন্তু আমরা দেখলাম এরা যা খুশি তাই করেছে। কে বাঁচাবে তোদের? তোদেরকে তো আমাদের হাতে। হ্যাঁ, চল বাঁচি, বউ ছেলে মেয়ে আছে। এই যে দেখে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পুলিশ মেয়েদের নামিয়ে সাধারণ জনগণকে হত্যা করেছিল, আর তুমি কিছু জনগণ করবে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, তোর চামচা, এই যে পুলিশ মিলিটারি, তোর চামচা, দেখ 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 তোর পাশে, এখন তোকে পিটাচ্ছে। কারণ কি, তোরা এতদিন ধরে ওদের পিছনে অভিনব কায়দায় শোষণের প্রকারে চালিয়ে চালিয়ে আজকে ওরা বুঝতে পেরেছে, তাই ওরা নির্মল ঘোষণা করেছে এই নবচন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে সাধারণ মানুষকে যে সাধু তাকে চোর বানিয়েছে, আর যে চোর, যে সমাজ বিরোধী তাকে বিভিন্ন কথা বিভিন্ন ছলে বলে রাস্তায় দাঁড়াতে দেওয়াল দেবে তো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, চোরে চোরে মাত্র তোমায়, হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে চোরে চোরে মাত্র তোমায়, মন্ত্রী সাথে হয়, সমস্ত অনেক করেছিস, অনেক চাকরির উল্টো পাল্টা ফন্ড রেখেছিস, মনে করছিস যুবকরা কিছু বুঝবে না, না তারা ধানের চালের ভাগ করে না। আজকে তোদেরকে বিচার করবে, চারতলা চারতলায় পোস্টটা বেঁধে চারদিকে আগুন দাঁড়িয়ে তোদেরকে চালাবে। এই যে মহাপুরুষ, মহাপুরুষ নাম নেই। আমি না, আমি না, আমি না কে? মা বন্ধুর উপোস করানো শেখাস দেব দেবতার নামে না? আর রাত্রিরে কি করিস সেই নামে? আর তোদের সাথে নেতারা কি করিস রাত্রিরে আশ্রম মঠ মন্দিরে? হ্যাঁ, এবার তোদের কে বাঁচাবে? জয়তারা দেখেছিস? জয়তারা চারিদিকে সব জয়তারা জেগে রয়েছে, দেখেছিস? চল তোদের এবার লাইট করছে বেঁধে কেমন মারতে চল। সর্বহারার দল যখন রণবিদ্যার নেতৃত্বে নবস্বদেশের পার্লামেন্ট দখল করলো, রণবিদ্যা জনগণের উদ্দেশ্যে জানালো, আজ থেকে শাসনের আসন শূন্য, তোমরাই শূন্য আসন পূর্ণ করো। আজ থেকে রাজা মন্ত্রী ভোট কিছুই থাকলো না। নবস্বদেশে প্রতিষ্ঠিত হলো নবসংবিধান এবং জনগণের সাম্যবাদের রাজত্ব। এটাই ছিল পরম পিতার ইচ্ছা। আপনারা দেখলেন জনতার আদালতে এই সমস্ত ভণ্ড সাধু গুরু শয়তান এবং ভণ্ড নেতাদের এইভাবে যারা দিনের পর দিন এই করবে, জনতার আদালতে এদের বিচার লাইট পোস্টে দাঁড় করিয়ে চেন্দ্রপুরে মারা হবে। নবস্বদেশের সংবিধানে, নবস্বদেশের সংবিধানে, নবস্বদেশের সংবিধানে আপনারা দেখলেন আজকের এই স্মরণীয় দিনে আমরা স্মরণীয় ঘটনা স্মরণ করিয়ে দিলাম। বালক ব্রহ্মচারী মহারাজের মুখের কথা বেদবাক্য, যার গণিতে কোনো ভুল হয় না। তিনি আগামী দিনের ব্লু প্রিন্ট আমাদের সামনে তুলে ধরেছেন। এই নাটকটির কথা বলতে গিয়ে বলেছিলেন এটি চলবে এখন মঞ্চে, আগামী দিন ঘটবে বাস্তবে। তাই বাস্তবের ব্লু প্রিন্ট এই নাটক যা দেখলেন আগামীতে ঘটবে, ঘটবে, ঘটবেই। এর থেকে এক চুল সরার কোনো উপায় নেই। তাই বিবেকবান মানুষ দুধ বেচে মদ খাবেন না মদ বেচে দুধ খাবেন? কৌরব কুলে যোগ দেবেন না পাণ্ডব কুলে যোগ দেবেন? ভাবুন। আজকে স্মরণীয় দিনে স্মরণীয় ঘটনার মধ্য দিয়ে জানান দিয়ে গেলাম। আমরা ভোরের পাখি, আমাদের মাননীয় চিত্তদা সে কথাই বলেছেন, সন্তান দল হচ্ছে ভোরের পাখি। সেই কিচির মিচির বার্তার মধ্য দিয়ে আমাদের জাগরণী বার্তার কথা জানিয়ে যাই। তাই কেউ বা গানের ভাষায়, কেউ বা নাটকের মধ্য দিয়ে, কেউ বা বক্তব্যের মধ্য দিয়ে উদ্দেশ্য একটাই, বালক ব্রহ্মচারী মহারাজ
যিনি আগামী কুরুক্ষেত্রের মহানায়কের সারথীর ভূমিকায় পৃথিবীতে এসেছেন, অর্জুনের ভূমিকায় যিনি নেতা সিলেক্ট করে রেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। দুই নেতার সঙ্গে আরো যারা পৃথিবীতে মৃত বলে প্রচারিত এরকম পঞ্চপাণ্ডব এবং সারথীর একসাথে আবির্ভাব ঘটবে আগামী দিন। মানুষ অবাক হয়ে যাবে। মরার দল ইউনিয়ন তৈরি করেছে, একসাথে ঘরের মাঠে দাঁড়িয়ে সেই মিলন সভায় বালক ব্রহ্মচারী যে অঙ্গীকার করেছিলেন আমি কে, সেদিন ওর মুখ থেকে শুনে নিও। আর আমি যাকে সুভাষ বলে জেনেছিলাম তাকে ওই মাঠে দাঁড় করিয়ে আমি প্রমাণ করে দেব আমার ধারণা আজ পর্যন্ত মিথ্যা হয়নি, মিথ্যা হয়নি, মিথ্যা হয়নি। তাই সন্তান দল সেই ভোরের পাখি সেই বার্তাকেই জানান দিয়ে গেলাম। আগামী দিন বড় ভয়ঙ্কর দিন, বড় ভয়ঙ্কর দিন, বড় ভয়ঙ্কর দিন। তাই পরম পিতা আমাদের জনজাগরণের সঙ্গীত দিয়েছেন, মহাকাশের মহাসুর, মহামিলনের সঙ্গীত, মহা ঐক্যের মহানাম রাম নারায়ণ রাম, যা দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। সবাই আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গাইব রাম নারায়ণ রাম।